স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর, আর শুরুতেই জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। চোখের জলে প্রতিমা বিসর্জন সাঙ্গ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক ঢোলের উল্লাস আর বিদায়ী বিষাদের সুরে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে। ত্রিনয়নী দুর্গতি নাশিনী এবার মর্তে আসেন গজে চড়ে আর বিদায় নিলেন দোলায়। বিসর্জন ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বুড়িগঙ্গার তীরে হাজারো ভক্তের সমাগম, চারদিকে বিষাদের সুর। টানা 5 দিনের পূজা অর্চনা শেষে দুর্গতিশিনী দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। ঢাক ঢোল কাঁসার ঘণ্টার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে আসতে থাকে শোভাযাত্রা। সব স্রোত এসে মেশে বুড়িগঙ্গা নদীর তীরে। নৌকা যুগে প্রতিমা নিয়ে যাওয়া হয় নদীর মাঝে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জনের পালা। ভক্তদের চোখে অশ্রু আর কণ্ঠে দেবীর বন্দনা। বাপের বাড়ি আসলে যেমন চলে যায় শ্বশুর বাড়িতে, ঠিক তেমনটাই লাগছে। মঙ্গলভাবে এসেছে, সেভাবেই তো সবাই আমরা মঙ্গলভাবে মাকে বিদায় দিয়েছি। পূজায় ভক্তদের প্রার্থনা ছিল দেশের শান্তি, সবার জীবনের সুখ ও সমৃদ্ধি। মা যাতে সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল করে সবার। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যে আগামী বছরগুলোতেও যেন এরকম সম্প্রীতির বন্ধন, যা ধর্ম নির্বিশেষে সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারে। বিসর্জন ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কাজ করেছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। এই বিসর্জন সম্পন্ন হবে, শেষ হবে এবং কোনো নিরাপত্তাহানির ঘটনা ঘটবে না। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই, আমরা যথেষ্ট সচেতন আছি। ঢাক ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিদায়ের বেদনায় ভরে উঠলেও নতুনের আশায় অপেক্ষায় থাকবেন ভক্তরা আগামী বছরের জন্য। ওয়াইজঘাট থেকে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। অক্টোবরের রাজধানী সহ সারা দেশে নাশকতার চেষ্টা করতে পারে 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিরা, এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। জুলাই অপরাধের মামলার রায় বাধাগ্রস্ত করতে এমন ষড়যন্ত্র করছে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু নিরাপত্তা বাহিনী নয়, পরাজিত শক্তিকে ঠেকাতে পারে রাজনৈতিক ঐক্য। জুবায়ের সানি জানাচ্ছেন বিস্তারিত। সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি। দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো ও প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি করছে এটা বোঝা যাবে না। যেদিন অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলে না, এটা বোঝানো যাবে। তবে এসব রুখে দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে এ চক্রের অনেককে পুলিশ গ্রেফতার করেছে। অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের অবশ্যই নিজস্ব একটা পরিকল্পনা থাকবে। বাইরে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এসব নিষিদ্ধ কার্যক্রমে বা বেআইনি কার্যক্রমে কারা অর্থায়ন করছে, কারা সহায়তা দিচ্ছে, কারা লোক সরবরাহ করছে সংক্রান্তে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমরা কাজ করছি। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে ঐক্য না হয় তাহলে ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড় মাত্রায় আমরা বিভাজন দেখছি, অনৈক্য দেখছি।
এই প্রসঙ্গগুলোকেই কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। সুতরাং এখানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া, সেটি রাজনৈতিক বিষয়, বর্তমানে রাজনৈতিক দলগুলোকেই এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সেটা মোকাবেলা করতে হবে। আর এটা রাজনৈতিক দলগুলো এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে করতে পারছে না বলেই যে পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপিয়ে দিচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আরো সমন্বয়, মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিলেন এ অপরাধ বিশেষজ্ঞ। আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কমিউনিটির পর্যায়ে যে বিভিন্ন যে সোর্সগুলো আছে, সেই সোর্সগুলোকে অ্যাক্টিভ করা, নতুন সোর্সগুলোকে তৈরি করা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিটগুলো পলিটিক্যাল ইস্যুগুলো ডিল করে বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ডিল করে, তাদের আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। পুলিশের কিছু সদস্যের মধ্যে আওয়ামী প্রীতি এখনো রয়ে গেছে, তাই এদিকেও নজর দেওয়ার পরামর্শ এ বিশেষজ্ঞের। সবাই যদি আওয়ামী লীগের এই সাংগঠনিক কার্যক্রমের প্রশ্নে যদি সতর্ক থাকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবারের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। প্রতিষ্ঠার পর 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশে নেয় বিএনপি। সেই নির্বাচনে 207 আসন নিয়ে জয়লাভ করে বিএনপি, যার নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি 1991 সালে পঞ্চম, 1996 সালে ষষ্ঠ ও সপ্তম, 2001 সালে অষ্টম এবং 2008 সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে এই বছরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। এই জোটের নেতৃত্ব দেন ডক্টর কামাল হোসেন। সর্বশেষ 2001 সালের নির্বাচনে বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। দলকে সুসংগঠিত করতে সুদূর লন্ডন থেকে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির এই প্রাণভোমরা। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং the BNP into the next national elections, general elections. So উনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল আবদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরের সময় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা সন্দেহজনক। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল, আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করি, যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টা লিপ্ত আছে, এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিমানবন্দরে এনসিপি নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। এনসিপি প্রতিনিধি সহ অন্যান্যদের জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকালে শাহজালাল বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। জাতিসংঘের রোহিঙ্গা সংকট নিরসনে বাস্তবভিত্তিক রোডম্যাপ তৈরি, রাখাইন অঞ্চলে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন সহ 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। তার এই সফর ঐতিহাসিক ও সফল হয়েছে বলে দাবি সরকারের। সফরে তার সঙ্গে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, পতিত পলাতক সরকারের দোসররা আশেপাশে প্রতিনিয়ত দুষ্ট কাজে লিপ্ত। কিছু ক্ষমতাবানদের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথাগুলো বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আর্থিক অনুদান তুলে দেন। একই সাথে হত্যাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায়ায় এই আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি লেগে বসে আছে। এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে। দোষরদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না, আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে। ভরাট হয়ে গেছে জলাশয়গুলো, ড্রেনেজ ব্যবস্থায় দুর্বলতাও চরম। ফলাফল, খানিকটা বৃষ্টি হলেই এখনও তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা। সড়কে চলাচলে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। এমন দশা আবারও দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এসবের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন বৈজ্ঞানিক সমাধান। আল মোহাইমিনুল খানের রিপোর্টে বিস্তারিত। আশ্বিনে যেন বর্ষার রূপ। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকায় খানিক বৃষ্টিতেই জমাট পানি, তাই ভ্যান চালকদের সহায়তা চাইতে দেখা গেল অনেককে। গত কয়েকদিন ধরে রাজধানীতে এমন পরিস্থিতি দেখা মিলছে আরো একবার। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, বিপাকে সবাই। আমি কক্সবাজার যাওয়ার যে ফিল্ডটা পাই না, এই জায়গায় আসলে সেই ফিল্ডটা পাই। যখন ভরপুর বৃষ্টি হয়, এই সাইডটা 12 নম্বরের সাইডটা পুরো ভরে যায় পানিতে। আমাদের সমস্যা, আমরা গাড়ি চালাতে পারি না ঠিক মতন, আপনার মোটরের সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান, যাতে সিটি কর্পোরেশন যেন ভালো ব্যবস্থা নেয়। মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার সকাল 6টা, এই 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে 132 মিলিমিটার, যা এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আর 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 203 মিলিমিটার, যা প্রায় অতি ভারী শ্রেণীর বৃষ্টিপাতের কাতারে পড়ে যায়। আবহাওয়া অফিস বলছে, সাগরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বৃষ্টির এই ধারা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। যেহেতু আপনার এটা বর্ষার শেষ বৃষ্টি হবে এবং এর প্রভাবটা বেসিক্যালি অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এটা আমরা গতকালকে সকালে আমরা ভারী বর্ষণের সংকেত জারি করেছি যে মোটামুটি সারা দেশে ভারী বর্ষণ হবে। তবে অতি ভারী বর্ষণটা বেসিক্যালি হচ্ছে কোস্টাল বেল্টে বেশি হবে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার কিছু অংশে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনায় যথাযথ পরিকল্পনা নেওয়া হয়নি কখনোই, তাই এখন দরকার বৈজ্ঞানিক সমাধানের পথে হাঁটা, বলছেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা ওই জায়গায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ যে রাস্তার যেই পাশটাতে একটু ঢালু, সেটাকে আমরা পারমিয়েবল করতে পারি আর্টিফিশিয়ালি, যে এখানে যত পানি জমবে এটা সব করে নিচে চলে যাবে। উপরে আমরা একটা কনক্রিট অথবা স্টিলের মানে নেট সিস্টেম করে দিতে পারি, যার উপর দিয়ে চলাচল করতে পারবো। অনেকটা ব্রিজ টাইপেরই সেভাবে করে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, অন্তত আগামী বছর এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত হতে পারব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে হলেও জলাবদ্ধতা নিরসনে নিতে হবে যথাযথ পদক্ষেপ। যে তিলোত্তম নগরীর স্বপ্ন দেখেছে রাজধানীবাসী, আশ্বিনের এই ভারী বৃষ্টি সে স্বপ্নকে ভেঙে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজধানী ঢাকার জলাবদ্ধতার ভয়াবহতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে থমকে যাবে নগরবাসীর জীবনমানের উন্নয়ন। আল মোহাইমিনুল খান, নিউজ 24,
ঢাকা। খাগড়াছড়িতে দফায় দফায় চলা সহিংসতার ঘটনায় অজ্ঞাত প্রায় 1000 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করা হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। খুলেছে দোকানপাট, চলছে সব ধরনের যানবাহন। এখনও 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। জহুরুল আলমের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। স্কুল ছাত্রী ধর্ষণের কথিত অভিযোগ ঘিরে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধে হরতালে বেশ কয়েকদিন ধরে অচল ছিল খাগড়াছড়ি। তবে মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যান চলাচল গতকাল পর্যন্ত বন্ধ ছিল পুরোপুরি। এখন যে ছোট গাড়িগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, ওই যে টমগুলো চলতেছে, মাথা মাঝে মোটরসাইকেল চলতেছে। আমরা এতদিন গাড়িলে বাড়িতে আসতো, বাড়িতে আসতেছি একটু টুকটাক পাড়াকে হয় কিনা দেখতেছি, আমরা মোটামুটি এখন তো ভালো দেখছি আর কি। শুরু হয়েছে সব ধরনের যান চলাচল, খুলেছে দোকানপাট। আগে ধরুন দিল্লি যদি 10টা চলে, এখন 5-5টা চলতেছে। মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। যাত্রী যারা এখান থেকে গেছে এবং আসতেছে, কারো কোনো সমস্যা হয়নি। ওরা নিরাপত্তার মাধ্যমে মোটামুটি জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে গেছে। তবে পরিস্থিতি বিবেচনায় এখনো 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। 144 ধারা ভঙ্গ, হামলা ভাঙচুর ও হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত 600 থেকে 700 জন এবং গুইমারা থানায় অজ্ঞাত 200 থেকে 250 জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বা পুলিশ বাদে 3টা মামলা হয়েছে। সদর থানায় একটা মামলা হয়েছে আপনার আপনার সহিংসতা, আহত, তারপরে আপনার 144 ভায়োলেশন, আর গুইমারাতে একটা হয়েছে হত্যা মামলা হয়েছে, যে 2 জন মারা গেছে, তাদের ফ্যামিলিকেও মামলা করতে রাজি নাই না, যার ফলে পুলিশ বাদী 8টা মামলা হয়েছে। দফায় দফায় ডাকা অবরোধে গত শনিবার থেকে 144 ধারা জারি করে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বন্ধুমতী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দুর্গাপূজা ঘিরে এবার চাঙা ছিল পোশাকের বাজার। গতবারের চেয়ে ব্যবসা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় মন্দা গেছে স্বর্ণের বাজারে। ফ্যাশন হাউস থেকে শুরু করে শপিং মল, পোশাক, শাড়ি, পাঞ্জাবের চাহিদা ছিল সবচেয়ে বেশি। উৎসবের আমেজে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেসগুলোতেও। ফলে ক্রেতারা বলছেন পূজার কেনাকাটায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় পৌঁছানোর আগেই থেমে গেছে ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার যাত্রা। এরই মধ্যে ফ্লোটিলার 39টি নৌযান আটক করেছে ইসরায়েল, যার মধ্যে গ্রেটা থানবার্গ সহ শত শত আন্তর্জাতিক কর্মী রয়েছে। তবে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী জাহাজটির নেটওয়ার্ক বিকল হওয়ার কারণে সেটি এখনও ভাসছে সমুদ্রে। কয়েক ঘন্টা আগে এক ফেসবুক লাইভে ইসরায়েলি অবরোধ ভাঙার অঙ্গীকার করেন তিনি। এদিকে ইসরায়েলের এই আচরণে বিশ্বজুড়ে বইছে ক্ষোভ আর নিন্দার ঝড়। মাঝপথেই হঠাৎই থেমে গেল মানবিকতার যাত্রা। গাজার পানি এগিয়ে চলা আন্তর্জাতিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলা ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। এরপরে আটক করতে থাকে একের পর এক জাহাজ। সেখান থেকে আটক করা হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ সহ শত শত আন্তর্জাতিক অধিকার কর্মীকে। এই বহরে বাংলাদেশের পতাকা হাতে ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। ইতালির বন্দর থেকে তিনি এই অভিযানে যোগ দেন। ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বেশ কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখনও তাকে বহনকারী জাহাজটি অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার এক ফেসবুক লাইভে এমন বার্তা দেন তিনি। আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। আমরা ক্রমশ কাছে যাচ্ছি, আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে কারিগরি ত্রুটির কারণে এটি সমুদ্রে আছে। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটি আটকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
এদিকে গাজামুখী ত্রাণ ও বিদেশি কর্মী বহনকারী জাহাজ আটকের খবর ছড়িয়ে পড়তেই গ্রিস, তিউনিসিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে উত্তাল হয়ে ওঠে অ্যাথেন্স থেকে ইস্তাম্বুল সহ বিভিন্ন শহর। এই ঘটনার জেরে ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছে কলম্বিয়া। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল করেছে দেশটি। উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে কোনো আন্তর্জাতিক চাপ, নিন্দা, ক্ষোভেই গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে পারছে না। নেতানিয়াহু সরকারের দাবি, গাজামুখী সমুদ ফ্লোটিলা কোনো মানবিক অভিযান নয়, বরং একটি পরিকল্পিত উস্কানি। 44টি দেশের 40টিরও বেশি নৌযান নিয়ে শুরু হয়েছিল এই মানবিক অভিযান। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।